আপনি সিস্টেম যদি না আপডেট করতে পারেন, চেঞ্জ করতে পারেন, বছরকে বছর এটা হয়ে যাবে। আর সিস্টেম যদি আপনি আপডেট করতে চান, চেঞ্জ করতে চান, আসুন আগিয়ে 2026 সাল আসছে, আপনার ভোট দিয়ে আপনার মনের মতো একটা স্বাস্থ্যমন্ত্রী তৈরি করা হোক, যে স্বাস্থ্যমন্ত্রীর কাজ হবে 5 বছরে 5টা জেলায় 5টা পিজি হসপিটাল তৈরি করা। আপনি পুরুলিয়ার মানুষ, কলকাতার পিজি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে। আপনারা বাঁকুড়ার মানুষ, দার্জিলিং এর মানুষ, মালদা মুর্শিদাবাদের মানুষ, দিনাজপুরের মানুষ, কলকাতাতে এসে হেভি ট্রিটমেন্ট নিতে হচ্ছে। আর আমরা বলছি কি, কেন জেলার মানুষ শহরে এসে ট্রিটমেন্ট নেবে? প্রতিটা জেলায় প্রতি বছর একটা করে আমরা আরজি কর, এইমস, চিত্তরঞ্জন এই ধরনের হসপিটাল আমরা তৈরি করব, যদি আপনারা সুযোগ দেন। আপনাদের হাতে সর্বোচ্চ পাওয়ার আছে, কিন্তু ভোটের আগের রাতে সব পাওয়ার আমরা ভুলে যাই। কাউকে বোতল দিয়ে দেয়, তো কাউকে বিরিয়ানির প্যাকেট, তো কাউকে 500 টাকা। ভোটের আগের রাতে সব আমরা ভুলে যাই। আমি অনুরোধ করছি, একবার ভোটের আগের রাতে আপনারা সচেতন হন, একবারের জন্য হন। যেই দুটো সরকার চলছে, একটা কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের তৃণমূল সরকার, এই দুই সরকারের বিরুদ্ধে ভোট করান। আমি আপনাদের বলছি, এই দুই সরকারের বিরুদ্ধে ভোট করাবেন, দেখবেন উন্নয়ন আপনার বাড়ির দ্বারে এসে পৌঁছে যাবে। মেঘ না চাইতে যখন পানি হয়েছে, মেঘ কেন এরা চাইবে? আপনাদের বলি, আপনারা যদি সুযোগ দেন আগামী দিন আমাদের, কারণ আপনাদের হাতে সর্বোচ্চ পাওয়ার, আর্টিকেল 326, ভোট দানের স্বাধীনতা। আমার দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা, আমার এখানে কুর্মী, মাহাতো, আদিবাসী, হিন্দু, মুসলমান, এখানে যিনি ফুটে সবজি বিক্রি করেন, ওই ভোটারেরও একই ক্ষমতা। এটা আমাদের ভারতবর্ষের এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা দিয়ে গেছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোটের যতটা ক্ষমতা, আপনার এখানে এই বাস স্ট্যান্ডের একজন ড্রাইভারের ভোটারের অতটাই ক্ষমতা। মমতা ব্যানার্জির ভোট সমান আমাদের 50টা ভোট, এই ধরনের ব্যাপার নয়। ওনারও একটা ভোট, আমারও একটা ভোট, আপনারও একটা ভোট। এই ভোটটা আমরা যদি সঠিক জায়গায় সঠিক সময়ে প্রয়োগ করতে পারি, তাহলে পুরুলিয়া জেলার মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে হয় প্রাইভেটে যেতে হবে না, বা ভিন্ন রাজ্যে বা অনেক কটা জেলার গণ্ডি পার হয়ে কলকাতা শহরে যেতে লাগবে না। আপনাদের ভোট যদি সঠিক জায়গায় পৌঁছায়, দেখবেন কলকাতার পিজি হসপিটাল উঠে আপনার পুরুলিয়া জেলায় এসে বসে যাচ্ছে। শুধু আপনাদের ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। সম্ভব এটা। আপনারা জানেন, আপনাদের হাতে তখন 700 সাথী কার্ড ধরিয়ে দিয়েছে না সরকার। বহুত বড় স্ক্যাম হচ্ছে এতে। 2024-25 দিকে লাস্ট তথ্য অনুযায়ী আমি বলছি, 11,000 কোটি টাকা 700 সাথী কার্ডের জন্য বরাদ্দ হয়েছে, মানে খরচ হয়েছে। এই যে 11,000 কোটি টাকা খরচ হয়েছে, 11,000 কোটি টাকা দিয়ে রাজ্যের মানুষের ট্রিটমেন্ট হয়েছে 700 সাথী কার্ডের মাধ্যমে। এখানে যদি 100 জন থাকে, 100 জনই বলবে ওর মধ্যে অনেক বড় কাটিং হয়েছে, এঘাট ওঘাট করে কালীঘাটে কি একটা অংশ গিয়েছে। একটা অংশ নয়, হেভি অংশ গিয়েছে। সাথে সাথে আমি আপনাদের বলি, কল্যাণীতে এইমস হয়েছে, আপনারা শুনেছেন তো? কল্যাণী নদিয়া জেলার ওই এইমসটা তৈরি করতে কত খরচ হয়েছে গুগলে গিয়ে সার্চ করে দেখবেন। ওর প্রজেক্ট কস্ট ছিল রায়গঞ্জে যখন এসেছিল 780 কোটি টাকা মতো, মানে 1000 কোটি টাকা ধরছি। 1000 কোটি টাকায় একটা এইমস তৈরি হয়েছে। এই যে 11,000 কোটি টাকা খরচ করে আপনাকে নাকি স্বাস্থ্য পরিষেবা দিয়েছে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, যদি 11,000 কোটি টাকাকে ঠিক জায়গায় কাজে লাগাতো, 11টা এইমস কিন্তু 11টা জেলায় তৈরি হতো। যে একটা এইমস তৈরি মানে, একটা পিজি তৈরি মানে যুগ যুগ ধরে আমরা পরিষেবা পাবো তার থেকে। কিন্তু এই 11,000 কোটি টাকা যেটা চলে গিয়েছে, এর ফিডব্যাক আর নাই, আউটকাম নাই, যা পাস্ট চলে গিয়েছে। যেমন দিন চলে যাচ্ছে, ওটাকে ফিরিয়ে আনতে পারবো না। টাকা যেগুলো খরচ হয়ে যাচ্ছে, ওগুলো ফিরিয়ে আনতে পারছি না। কিন্তু 11,000 কোটি টাকা দিয়ে 11টা এইমস তৈরি করতে পারতাম আমরা। আমাদের রাজ্যে 11টা জেলাতে 11টা পিজি হসপিটাল তৈরি হতো। চাইলে 11টা এনআরএস এর মতো, আরজি করের মতো, কলকাতার মতো স্টার হসপিটাল পিছিয়ে থাকা জেলাতে আমরা তৈরি করতে পারতাম। কিন্তু সরকার সে কাজ করেনি।
তার পরিবর্তে আপনার নাকি হাতে একটা কার্ড ধরিয়ে দিচ্ছে। কারণ সে কাজ যদি করে তাহলে আপনার কার্ডের মাধ্যমে যে ভোট মানে তোলাবাজিটা হচ্ছে, কাটমানিটা হচ্ছে, সেটা পাবে না। তাদের কাটমানি পাওয়ার জন্য আপনাকে আমাকে এইরকম ব্যস্ত করে রেখেছে। এই বছরে 2025-26 অর্থবর্ষে পশ্চিমবাংলা বিধানসভাতে যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে দেখা যাচ্ছে 25,000 কোটি টাকা হেলথ বাজেট। 10.5 কোটি মানুষ আছি আমরা পশ্চিমবাংলায়। এই 10.5 কোটি মানুষের সেবা সুজ্জা করার জন্য সরকারি ডক্টর, নার্স বা যেগুলো আছে তাদের মাইনে টাইনে সব মিলিয়ে আপনার আমার ট্রিটমেন্ট হবে। এই সব মিলিয়ে 25,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 25,000 কোটি টাকা বরাদ্দ হলেও পাড়া বিধানসভার একটা মানুষ এখনো সঠিকভাবে সরকারি পরিষেবা পাচ্ছেন না। কেন? 1 টাকা 2 টাকা না ভাই, এই জেলার মানুষকে যদি 10 টাকার নোট দিয়ে বসিয়ে দেওয়া হয় 25,000 কোটি টাকা, মনে হয় একটা যুগ কেটে যাবে। মেশিন দিয়ে গুনার কথা বলছি না, হাত দিয়ে গুনতে গেলে কত টাকা বুঝতে পেরেছেন বরাদ্দ হয়েছে? কি আপনি পাচ্ছেন? যাচ্ছে টাকাটা কোথায়? পাচ্ছে কিভাবে লুট করতে আপনার টাকাটা? আপনিও দোষী, আমি বলবো। কেন বলছি আপনিও দোষী? আপনি ভোট দিয়েছেন বলি তো সরকার তৈরি হয়েছে। আপনি না ভোট দিলে চোরেদের সরকার হতো না। আপনার ভোটে চোরেদের সরকার তৈরি হয়েছে, তাই চুরি করছে। আগামী দিনে আপনার ভোটে যদি জনগণের সরকার তৈরি হয়, তাহলে জনগণের কথা ভাববে। আপনার উপরে নির্ভর করছে আপনি কেমন সরকার তৈরি করবেন। আপনার ইচ্ছা গিয়েছে আম খাবো, আর আপনি যদি জাম গাছ লাগান, আম স্বাভাবিকভাবে পাওয়া যাবে না। আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি অসুস্থ, সরকারি পরিষেবায় আপনি সুস্থ হয়ে উঠবেন, তাহলে জনগণের সরকার তৈরি করতে হবে। আপনি তৈরি করছেন কয়লা চোরের সরকার, এই জঙ্গলমহলের জমি চোরের সরকার, বালি চোরের সরকার। এই চুরি করতে করতে এখন মৃত মানুষের চোখটাও চুরি করে নিচ্ছে এই সরকারের যারা আছে। তাহলে এই এর থেকে আপনি কি পাবেন আশা করাটাই আমাদের বিতা হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি বলছে আপনাদের? আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, এই যে গতানুগতিক যে জোড়াতালি দিয়ে চলছে, এটাকে আমরা বন্ধ করব। আমাদের লক্ষ্যটাই থাকবে গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকারকে বাস্তবায়ন করা। সাংবিধানিক মৌলিক অধিকারের মধ্যে আর একটা পড়ছে, সেটা আমার বাসস্থান। আর আমি এটা নিয়ে বেশি চর্চায় যাব না, তাহলে তৃণমূলের বন্ধুরা বলবে একদিন আসলো, এত আমার কানটা গরম করে দিয়ে চলে গেল। কি দুরবস্থা! আবাস যোজনায় টাকা না দিলে বাড়ি পাওয়া যাবে না। টাকা আপনি না দিতে পারলে আপনি বাড়ি পাবেন না। চরম অন্যায় হচ্ছে, কিন্তু এই অন্যায়কে আপনি প্রতিহত করবেন কিভাবে? হাত দিয়ে? আপনার নামে মিথ্যা মামলা দিয়ে দেবে। ঠেলাঠেলি করবেন, আপনার নামে মিথ্যা মামলা দিয়ে দেবে। এই অন্যায়কে প্রতিহত করা যায় সহজ সব থেকে পন্থা হচ্ছে সংবিধান প্রতি 5 বছর ছাড়া ছাড়া আপনার হাতে সুযোগ দিয়েছে। কি? ভোটদানের স্বাধীনতা, আর্টিকেল 326। এ দিয়ে আপনি এই অন্যায়কে প্রতিহত করতে পারেন। যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ভোটটা দেন, তাকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, সে আর অন্যায় করার সাহস দেখাতে পারবে না, তোলাবাজিটা বন্ধ হয়ে যাবে। কিন্তু ভোটের আগের রাতে আমরা সব ভুলে যাই। এই যে ভাই বললেন 1,10,000, আমি এই ভাইটা নিয়ে একটা কথা বলবো। এই দিয়ে দিচ্ছি, আপনি ভুলে যাচ্ছেন। কিন্তু আপনাকে যখন প্রশ্ন আপনি করুন, গিয়ে ওই ক্লাবের কর্মকর্তারা গিয়ে বলুক, আমার বাবার এলাকায় আমার পাড়াতে যে প্রাইমারি স্কুলটা আছে টিচার নাই, যে আপনার আমার বাচ্চা যেটাই পড়ছে, আমাদের লড়াইটা কোথায় বসতে হবে? শহরের মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে। আজকে বাড়িতে যাবেন, যাদের বাড়ির ছেলে মেয়েগুলো সরকারি স্কুলে পড়ে, তারা গিয়ে একটু পরীক্ষা করে দেখে নেবেন। ক্লাস 3-4 বাচ্চাটাকে ডাকবেন, খাতা পেনটা তুলে দিয়ে বলবেন অনুশীলন 1-এর অঙ্কটা করতে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 100টা বাচ্চাকে ট্রাই করে দেখবেন আপনার আমার বাড়ির বাচ্চা কারা। দলিত, আদিবাসী, মতুয়া, নমশূদ্র, কুর্মী বা মাহাতো, আদিবাসী, মুসলমান,
এই সমস্ত বাড়ির ছেলেরা আমরা আর্থিকভাবে দুর্বল, আমাদের বাড়ির ছেলেগুলো কোথায় পড়াশোনা করে? সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। আজকে ট্রাই করে দেখবেন, গিয়ে আপনার বাড়ির বাচ্চাগুলোকে দিয়ে পেনটা তুলে দেবেন, খাতাটা দেবেন, অঙ্কের বইটা নিয়ে বলবেন অনুশীলন একের অঙ্কটা করতে 100টা বাচ্চাকে ট্রাই করে দেখবেন, 90টা বাচ্চা ফেল করবে। শুধু তাই নয়, ক্লাস 5-6 এর বাচ্চাকে ডাকবেন, পেনটা খাতাটা তুলে দেবেন, দিয়ে বলবেন তোমার নাম, তোমার বাপের নাম, তোমার মায়ের নাম, তোমার ঠিকানা, কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, এটা লিখে দেবার কথা বলবেন। 100টা বাচ্চাকে ট্রাই করবেন, 90টা বাচ্চা দেখবেন ফেল করবে। কিন্তু দেখুন, আপনি যখন ওই ক্লাবের লোকেরাই যদি গিয়ে বলে, ওই দুর্গা উৎসব কমিটি যদি গিয়ে বলে, ওই নবী দিবস কমিটি যদি গিয়ে বলে সাহেব আমাদের পাড়ার স্কুলের টিচার নাই, বলবে আচ্ছা দেখছি। সাহেব যে বাচ্চাগুলো স্কুলে যায় বসার টেবিলটা ঠিক নাই, বলবে আচ্ছা দেখছি। চক নাই, ডাস্টার নাই, সাহেব একটু ব্যবস্থা করুন, বলবে আচ্ছা দেখছি। আর ওরাই যদি বলে সাহেব ফিস্টি করব, বলবে আরে 10,000 নিয়ে যা ফিস্টি কর। আপনার আমার বাড়ির ছেলেগুলোকে ওরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে দেবে না। আপনার আমার বাড়ির ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, প্রশ্ন তুলবে যে আপনি আদিবাসীকে ভালোবাসার কথা বলছেন, তো ভালোবাসার বাস্তব প্রমাণ কি আছে? সত্যিকারের অর্থে যদি আদিবাসীকে ভালোবাসতে চান, তাহলে 6th শিডিউল আপনি বাস্তবায়ন করুন। আদিবাসী ভাইদেরকে আর পেছন দিকে তাকাতে হবে না। আদিবাসী ভাইরা তাদের অধিকার পেয়ে যাবে, কাউকে আর বলতে লাগবে না যে আদিবাসীরা পিছিয়ে আছে। আপনি যদি জঙ্গল মহলের মানুষকে সত্যিকারের ভালোবাসেন, তাহলে ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট যেটা আছে সেটা এখানে বাস্তবায়ন করুন, তাহলে আপনার জঙ্গল মহলের মানুষকে ভালোবাসা হবে। এ কাজ ওরা করবে না, কারণ জানে ভালো করে দলিত ছেলে, আদিবাসী ছেলে, কুর্মী ছেলে, মাহাতো ছেলে, মুসলমানরা এরা যদি শিক্ষিত হয়ে যায়, ভোটের জন্য মারামারি তাহলে কাদেরকে দিয়ে করাবো? বুথ দখলটা করবে তাহলে কে? হিংসাটা ছড়াবে কে? এরাই তো করে। এই সমাজের মানুষদের কি তো করানো হয় ভাই? খারাপ ভাবে আমার কথা নিচ্ছেন নাকি? এই আমাদের সমাজের মানুষ কি তো করায়? আমি দলিত, আমি মাহাতো, আমি কুর্মী, আদিবাসী, আমি মুসলমান, লড়াই তো এদের মধ্যে লাগিয়ে দেওয়া হয় ভোট লুটার জন্য। যদি আমাদের বাড়ির ছেলেরা শিক্ষিত হয়ে যায়, লড়াই করতে যাবে, ও ভালো করে জানে ভোট লুটতে যাচ্ছি, যদি কেস খেয়ে যায় আমার ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাবে। ভোটের জন্য মারামারি করতে যাব, অবঘাতে লেগে যদি প্রাণে মারা যায়, হয় আমাকে সারা জীবন জেলে থাকতে হবে, আর যাকে মারছি তার পরিবারটা ধ্বংস হয়ে যাবে। তাহলে হিংসায় আমরা জড়াবো না। যাতে আমরা হিংসায় বেশি করে জড়াই, ওই জন্য আমাদের ছেলেদের মেয়ের হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে, আর আমার মায়ের হাতে, আমার বোনের হাতে, আমার পরিবারের মানুষের হাতে 1000-1200 টাকা তুলে দিচ্ছে। আমাদের দাবিটা কি? যে 1000-1200 নয়, আপনার মাস গেলে 5000 টাকা মহিলাদের হাতে দিতে হবে কম করে। তার পরিবর্তে সরকারকে কিছু কাজ বুঝে নিতে হবে। কিন্তু সাথে সাথে আমরা কি দাবি করছি? আমাদের বাড়ির ছেলেগুলো যে স্কুলে যাচ্ছে, স্কুলে শিক্ষক দরকার। শিক্ষার পরিকাঠামো নাই, পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই দাবি আমরা করছি। এই জন্যই আমাদের ওপরে এদের এত রাগ যে আইএসএফ এ কথা বলবে কেন? আমরা জঙ্গলমহলের পেশা অ্যাক্ট চালু করার কথা আমরা বলছি, ওই জন্যই আমাদের উপরে রাগ যে আইএসএফ এর নেতার, একটা নেতার মাথায় টুপি, মুখে দাঁড়ি, ও শুধু মুসলমানদের কথা বলবে, ও শুধু মুসলমানদের কথা বলবে, ও এইগুলো বলার কি দরকার? কিন্তু আমি যার 4th জেনারেশন, যাকে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ নামে চেনে, দাদা হুজুর নামে চেনে, তিনি শুধুমাত্র ধর্মগুরু ছিলেন না, তিনি সমাজ সংস্কার ছিলেন, সাথে সাথে তিনি ফ্রিডম ফাইটার ছিলেন। শুধু তাই নয়, সাঁওতাল বিদ্রোহের ইতিহাসটা খুলে দেখবেন, সেই সময় সাঁওতাল জাতির পাশে আমি যার 4th প্রজন্ম, তিনি দাঁড়িয়েছিলেন। তাই তার আমি উত্তরস্বরী হিসাবে আজকেও আমি দলিত, সাঁওতাল, আদিবাসী, মতুয়া, মাহাতো আমি দেখব না। যার সাথে অন্যায় হচ্ছে, অন্যায় যে শিকার হচ্ছে, তার পাশে আমি দাঁড়াবো। তাতে আমাকে কেউ কি সার্টিফিকেট দিল না দিল আমার দেখার প্রয়োজন না। বন্ধুগণ, আজকে আমি এখানে এসেছি, আজকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখেছি, ওবিসি সংস্কার পুনর্বহাল এবং ফেক ST/SC সার্টিফিকেট বাতিল করতে হবে। পশ্চিমবাংলায় যে সরকার চলছে, সরকারের নামে একটা সার্কাস চলছে, সরকারের নামে সার্কাস চলছে। আমাদের আজকে অনেক পুলিশ আছে এখানে, জানেন তো? এই পুলিশ ভাইদেরকে একটু জিজ্ঞাসা করবেন কতক্ষণ ডিউটি করছে। 8 ঘন্টা সবাই বেশি ডিউটি করছে।
12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করছে। আর মমতা ব্যানার্জি প্রত্যেক দিন থানা উদ্বোধন করছে। প্রত্যেক দিন, আমি জাস্ট কথার এতে বললাম, থানা উদ্বোধন করে যাচ্ছে, নতুন নতুন থানা দিয়ে দিচ্ছে। কিন্তু আমার পুলিশ ভাইদের না কেন্দ্রীয় সমাহারে ডিএ পাচ্ছে, আর 8 ঘন্টার বেশি তারা ডিউটি করবে কেন? তাহলে 8 ঘন্টার বেশি ডিউটি করাচ্ছে আর নতুন থানা তৈরি করছে। থানায় অফিসার নাই, একজন অফিসারকে 2টো করে থানা সামলাতে হচ্ছে। এই সার্কাস চলছে না? এই সার্কাসটা আমাদেরকে বন্ধ করতে হবে। পশ্চিমবাংলায় বর্তমান সময়ে বলে দুধে পানি মেশায়, কিন্তু বর্তমান সময়ে পানিতে দুধ মিশানো হচ্ছে। মানে এত দুর্নীতি হয়ে গেছে। 100 জন সরকারি কর্মচারী থাকলে 22 জন দলিত ভাই হওয়া দরকার, অর্থাৎ এসসি কমিউনিটির মানুষ হওয়া দরকার 100 রোস্টার অনুযায়ী। কিন্তু দেখবেন 100 জন সরকারি কর্মচারী আছে, 22 জন দলিত ভাইকে দেখানো হচ্ছে, দলিত দেখানো হচ্ছে। প্রকৃত দলিত কিন্তু চাকরি পাচ্ছে না। কে পাচ্ছে? উচ্চ বর্ণের মানুষ, যে নন দলিত, দলিত সেজে আমার দলিত ভাইয়ের কোটা টাকাকে লুট করে নিচ্ছে। তাই আজকে আমাদের অধিকার সভা কিসের? দলিত ভাইদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য। পশ্চিমবাংলা সরকারের কাছে আমরা বার্তা দিই যে অবিলম্বে যে কটা ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে, দলিত ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেইগুলোকে বাতিল করতে হবে। প্রকৃত দলিত ভাইদেরকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে, প্রকৃত দলিত ভাই যারা চাকরির ক্ষেত্রে তাদের সংরক্ষণ যে 22% আছে, সেটা সঠিকভাবে করতে হবে। আপনারা জানেন লাস্ট সেন্সাস হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2011 সালে। সেই শেষ সেন্সাস অনুযায়ী পশ্চিমবাংলায় 52 লক্ষ আদিবাসী, অর্থাৎ জনসংখ্যার 5.8% হচ্ছে আদিবাসী। আজকে 2026, এর মধ্যে মানুষ, আদিবাসী সমাজের মানুষ আরো বেড়েছে। কত হতে পারে? ডবল ধরছি আমি, 1 কোটি। 1 কোটি নয় আদিবাসী পশ্চিমবাংলায়, তারপরেও আমি ধরছি 1 কোটি। কিন্তু এই সরকার 1.5 কোটি এসটি সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। মানে বুঝতে পেরেছেন? আদিবাসী নয়, আদিবাসী সেজে আদিবাসী ভাইদের যে অধিকার সেটা চুরি করছে এই সরকারের সহযোগিতাতে। তাই এই চোর সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এটাই নওশাদ সিদ্দিকী কেন বলবে এটাই অপরাধ? এ কথা বলি আমাকে বারবার ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে আমি আপনাদের বলে যাচ্ছি, এ কথা আমি বারবার বলে যাব, বারবার যদি আমাকে জেল খাটায় আমি বারবার জেল খাটার জন্য প্রস্তুত আছি। আমার দলিত আদিবাসী ভাইদের নামে যে ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা বাতিল করার জন্য লড়াই করব। আপনারা শুনেছেন, জানিয়ে রাখি আপনাদের, কলকাতাতে 41 জন নিটে পাশ করেছে, MBBS এর জন্য অ্যাডমিশন নিচ্ছে, এমন যারা আদিবাসী কোটায় চান্স পেয়েছে। কারা? আদিবাসী সমাজ থেকে আওয়াজ উঠেছে, আমরাও তদন্ত চালাচ্ছি আমাদের মতো করে। 41 জন যে ডাক্তার হতে চলেছে তারা সবাই, ওই 41 জন কেউ আদিবাসী নয়। টাকা দিয়ে মমতা ব্যানার্জির সরকারকে, তার দলের নেতাদেরকে টাকা দিয়ে আদিবাসী নয়, আদিবাসী সেজে আদিবাসী কোটা থেকে ডক্টর হচ্ছে। আর আদিবাসী ভাইদেরকে দেখলে এরা আবার নাক ছিটকায়। আজকে বলুন, যদি ওই 41 জন প্রকৃত আদিবাসী ভাই যদি ডক্টর হয়, তাহলে আদিবাসী সমাজ এগিয়ে যাবে কি পিছিয়ে থাকবে? এগিয়ে যাবে। কিন্তু এরা চায় না আদিবাসী সমাজ এগিয়ে যাক। তার জন্য 15 কোটি টাকার ধামসা মাদল দিলেও, 15 কোটি টাকার ধামসা মাদল দিলেও অলচিকি লিপি সাঁওতালি ভাষার মাধ্যম যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে এরা শিক্ষক দিচ্ছে না। মমতা ব্যানার্জি খুব ভালোবাসে আদিবাসীদেরকে, 15 কোটি টাকার ধামসা মাদল দিয়ে দিয়েছে, তোমরা বাজাও যত ইচ্ছা, কিন্তু তোমার বাচ্চারা যে স্কুলে যাবে সেই স্কুলের টিচার এরা দিচ্ছে না। কেন? ওই 15 টাকায় কতটা কাটমানি হয়েছে সেটাও তো আদিবাসী সমাজের ছেলেদেরকে হিসাব আর করতে দেবে না। মানে ওখান তো কত কাটমানি বেরিয়েছে। ধামসা মাদলের দাম কত? 8,000 টাকা হবে, 12,000, 15,000 টাকা। তাহলে 15 কোটি টাকায় কটা হবে বুঝতে পেরেছেন? ওই টাকাটাও লুট করে নিচ্ছে। আমরা চাই, আমাদের বক্তব্য এখানে আমরা পরিষ্কার করে আপনাদের বলতে চাই, আমাদের লড়াইটা হচ্ছে এখানেই, যে আপনি খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা আপনি কি করছেন? উড়িয়ে দিচ্ছেন। আর এদিকে স্কুলে গেলে ঠিক শিক্ষক নয়। আমি যখন ট্রিটমেন্ট নিতে যাচ্ছি, আমি
ঔষধ পাচ্ছি না বিনামূল্যে। আমার যখন আমি শ্রমিক, আমার মেহনত যেটা করছি, আমার শ্রমের মূল্যায়ন হচ্ছে না। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। আমরা আপনাদের বলছি, যদি আপনারা সুযোগ দেন তাহলে আমরা এর পরিবর্তন ঘটাবো। তাই বন্ধুগণ, আর একটা বিষয় আছে, ওবিসি সংরক্ষণ পুনর্বহন। আপনারা মেসিকে দেখেছেন তো? মেসি এসেছিল, আমরা সব টিভিতে দেখেছি, কিন্তু যারা টিকিট কেটে গিয়েছিলেন তারা মেসিকে দেখতে পায়নি। এটা নিয়ে একটা হল্লোড় হয়েছিল। তো যাক, ওটা কাঙ্ক্ষিত নয়, একটা ঘটনা ঘটে গিয়েছে। আপনারা জানেন মেসিকে টিকিট কেটে দেখতে যাওয়া যেরকম বিফলে গিয়েছে, মুসলমান সমাজের মমতা ব্যানার্জি নতুন সার্টিফিকেট হাতে যে ধরিয়েছে ওবিসি, একই হবে। আপনি টাকা দিয়ে টিকিট কাটলেন, টিকিট চেক করালেন, গ্যালারিতে পৌঁছালেন, মাঠে পৌঁছালেন, মেসিকে দেখতে পেলেন না, কিন্তু আপনার হাতে বৈধ টিকিট ছিল। আর মমতা ব্যানার্জি এই সময়ে মুসলমানদের সব থেকে বড় অভিশাপ দিয়েছে, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট নতুন। আপনার হাতে সার্টিফিকেট আছে, আপনি টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলেন, পরীক্ষায় পাস করলেন, আপনি কিন্তু চাকরি পাবেন না, কিন্তু আপনার হাতে সার্টিফিকেট আছে। মমতা ব্যানার্জি যদি প্রকৃত অর্থে মুসলমানদের ভালো চায়, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% যে সংরক্ষণের কথা বলা হয়েছে, অনগ্রসর মুসলমানদের তার ব্যবস্থা করুক। অন্যথায় মমতা ব্যানার্জি সমস্তটাই ঠিক যেমন ফেক এসটি এসসি সার্টিফিকেট দিয়ে প্রকৃত এসটি এসসি ভাইদেরকে বঞ্চনার শিকারে তিনি বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছেন, একইভাবে নতুন ওবিসি যে লিস্ট তৈরি করে মুসলমানদের সাথে বৈষম্য ছাড়া আর কিছুই করছে না। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে সজাগ হতে হবে। আপনি আমি সজাগ না থাকলে এই দুরবস্থার কাটিয়ে উঠতে পারবো না। আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আপনাকে দলবদ্ধ থাকতে হবে। আর না হলে কি হবে? শুভেন্দু অধিকারী তার ভাগের ভোটটা নিয়ে পালাবে, মমতা ব্যানার্জি তার ভাগের ভোটটা নিয়ে পালাবে। এখানকার যারা কৃষক, তার মাসের শেষে ইনকাম বাড়বে না। আমি খোঁজ নিচ্ছিলাম এখানে এসে, যে এখানকার মানুষের পেশাটা কি, মূল পেশা কি, বা বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষের পেশা কি। ইনি বললেন, স্যার, আমাদের সম্মানীয় ঘোষবাবু মহাশয় বা আমাদের গৌরীশবাবু বললেন, চাষবাস, এখন চাষবাস ভালো হচ্ছে না, সব পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। এই পুরুলিয়া জেলার, আমার ভাই বলতে পারবে, সৌম্য ভাই বলতে পারবে, আপনাদের পুরুলিয়া জেলার মাহাতো সমাজের একটা 19 বছরের ছেলে, তার বোনের বিয়ের জন্য, মাহাতো সমাজ সম্ভবত, বা সমাজটা ভুলে যাচ্ছি, 19 থেকে 20 বছরের ছেলে তার বোনের বিয়ে দেবে, ইনকাম করার জন্য ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল, মারা গিয়েছিল, সেই লাশটা পর্যন্ত আনতে পারেনি অর্থের অভাবে। বলছি আমি, এই দুরবস্থার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। আর ভিন্ন রাজ্যে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে, মার খেয়ে ফিরে আসতে হচ্ছে। কিন্তু আমি প্রথমে ফিরে আসি, শুরুর দিকে একটু আসি। কৃষক যারা আছেন, আপনাদের মাসিক গড়াই কত? আপনারা এখানে কৃষক আছেন তো নাকি? হ্যাঁ, আপনিও কৃষক? কৃষক আছে যারা কৃষকের হাত তুলুন তো। মাসিক গড়াই আপনাদের কত আপনারা জানেন? বিলো 8,000 অন অ্যান অ্যাভারেজ। অ্যাভারেজ গড় সারা পশ্চিম বাংলার কৃষকদের 8,000 টাকার নিচে। আগে ছিল 7,000 টাকার নিচে। ভাঙড়ের বিধায়ক বিধানসভায় গিয়ে বারবার চিৎকার চেঁচামেচি করার জন্য 1,000 টাকা ইনকাম বাড়াতে সহযোগিতা করেছে সরকার। কেন আপনাদের 8,000 টাকার নিচে? একটু আপনাদের ভাবতে হবে। আপনারা পশ্চিম বাংলার কৃষক, একটু এগিয়ে যান কাশ্মীর, যে কাশ্মীরের বিভিন্ন সময়ে খবরের শিরোনামে থাকে, এই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, ইন্টারনেট শাটডাউন হয়েছে, হ্যান হয়েছে, অনেক গল্প থাকে। সেই কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000 টাকার বেশি ইনকাম করে। হরিয়ানার কৃষকরা মাস গেলে প্রায় 22,000 টাকা ইনকাম করে। পাঞ্জাবের কৃষকরা মাস গেলে 20,000-এর বেশি ইনকাম করে। তামিলনাড়ুর কৃষকরা মাস গেলে 18,000 টাকার উপরে ইনকাম করে। বিভিন্ন রাজ্যের কৃষকরা মাস গেলে এই 22-25,000 টাকার মধ্যে ইনকাম করে। সর্বোপরি পাহাড়ের ওপরে একটা রাজ্য আছে, পুরো পাহাড়ের ওপরে, তার নাম হচ্ছে মেঘালয়া। মেঘালয় রাজ্যের কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করে, আর আপনি 8,000-এর নিচে ইনকাম করছেন। কেন ভাই?
আপনার ইনকাম বাড়ছে না কেন? আপনার ইনকাম যাতে বাড়ে দেখবে কে? নওশাদ সিদ্দিকী? আমি তো বিরোধী দলের বিধায়ক। আপনার ইনকাম বাড়ানোর দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার কি আপনার ইনকাম বাড়ানোর দায়িত্বটা নিচ্ছে ঠিকঠাক? বলুন আপনারা। যদি নিত তাহলে বাড়তো। আমি আপনাদের আজকে প্রমাণ করে দিয়ে যাচ্ছি আপনাদের ইনকাম কিভাবে বাড়তো। একটা প্রমাণ দিয়ে যাচ্ছি। আপনাদের এখানে বেশি চাষবাস কি হয়? সবজি কি হয়? ফুলকপি। ফুলকপি দিলে উদাহরণটা সহজে হবে, সহজ আমি দিচ্ছি। আলু হয়, এই ফুলকপির উদাহরণটা সহজে হবে। একটা ফুলকপি তৈরি করতে কত খরচ হয় কৃষক ভাইদের? 3 টাকা। কোনো জায়গায় 3.5 টাকা হয়, কোনো জায়গায় 5 টাকাতে হয়। আমি অ্যাভারেজ হচ্ছে 3 টাকা খরচ হচ্ছে একটা ফুলকপি তৈরি করতে। তো আপনারা ক টাকায় বিক্রি করেন বলেন একটু, আমি বলবো। হ্যাঁ, 12 টাকায় বিক্রি করেন। তাহলে আমি আপনাকে স্যালুট জানাবো। আপনি কৃষক কি? উনি কৃষক নয়। আমি বলে দিচ্ছি, 3 টাকায় ফুলকপি তৈরি হয়, 3.5 4 টাকা ভাগ্য খুব ভালো থাকলে 5 টাকায় বিক্রি করেন। আর যখন ভাগ্য সব থেকে নিচে যায় তখন 3 টাকায় 3টে ফুলকপি দিয়ে দিতে হয়। বলছি নাকি? এই দুরবস্থার মধ্য দিয়ে আপনারা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করছেন। কিন্তু কৃষকদের এই দুরবস্থা কাটানোর জন্য সর্বভারতীয় ক্ষেত্রে একটা কমিশন তৈরি হয়েছিল। কমিশনটার নাম হচ্ছে রঙ্গনাথ মিশ্র কমিশন। সেই কমিশনের অনেক সুপারিশ ছিল। সুপারিশগুলো এই জন্যই তৈরি করা হয়েছিল, কৃষকের আয় বাড়বে কি করে, কৃষক আর্থসামাজিকভাবে কিভাবে স্বাবলম্বী হবে। কারণ আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। আমাদের পশ্চিম বাংলায় 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, আর 20% মানুষ পরোক্ষভাবে যুক্ত। তার মানে 70% মানুষ সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত। এটা আমি আমার কথা বলছি না, পশ্চিমবাংলা সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্টের দেওয়া তথ্য আপনাদের বলছি। এত বড় একটা ইন্ডাস্ট্রি চলছে, পশ্চিমবাংলার অর্থনীতির চাকা আপনাদের জন্য ঘুরছে, আপনাদের অবদানের জন্য। এই কথা মাথায় রেখে সর্বভারতীয় ক্ষেত্রে একটা কমিশন তৈরি হয়েছিল। কমিশনটার নাম আপনার স্বামীনাথন কমিশন। সেই স্বামীনাথন কমিশনের সুপারিশগুলোর মধ্যে একটা সুপারিশ ছিল উৎপাদিত ফসলের C+2 × 50% দাম নির্ধারণ করা। C+2 × 50%। আমি সহজ গ্রাম্য ভাষায় যদি বলি, উৎপাদিত ফসলের 3 গুণ দাম। কি হয়েছে? বসে না, উৎপাদিত ফসলের 3 গুণ দামের কথা স্বামীনাথন কমিশন বলেছিলেন। আপনি একটা ফুলকপি তৈরি করতে 3 টাকা খরচ হচ্ছে, আমি তা বল 3 টাকা খরচ হচ্ছে, 3 টাকা আপনি সময় দিচ্ছেন জমিতে গিয়ে, 3 টাকা লাভ, 9 টাকায় আপনাকে বিক্রি করতে হবে। এই যাতে আপনি 9 টাকায় বিক্রি করতে পারেন, এর জন্য আপনি একটা মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ভোটের মাধ্যমে, এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টার, যাকেও আপনারা 1.5 লাখ টাকা মাসে দিচ্ছেন মাইনে, যে আমি কৃষক, আমি আমার ফসলের যাতে দাম ঠিক পাই তার জন্য আমি একটা মন্ত্রীকে রাখলাম আমার 1.5 লাখ টাকা মাইনে দিয়ে। সেই মন্ত্রী আপনার ভোটে জিতলো, আপনার দেওয়া গাড়ি চাপছে, আপনার দেওয়া সিকিউরিটি পাচ্ছে, আপনার দেওয়া 1.5 লাখ টাকা মাসে নিচ্ছে, আপনার কথা ভাবছে না। আপনি ফুলকপি 3 টাকায় বিক্রি করতে লাস্টে বাধ্য হচ্ছেন, নালে আপনার ফেলে দিতে হবে। তাই আজকে এই কাজটা কার ছিল? যদি উৎপাদিত ফসলের 3 গুণ দাম পেতেন, তাহলে হিসাব করে দেখুন, এখন 3 গুণ দাম পাচ্ছেন না, এখন 8,000-এর নিচে ইনকাম হচ্ছে। যদি 3 গুণ দাম পান, 3 আসছে 24, অন্তত 20 থেকে 24,000 টাকা মাস গেলে আমার পুরুলিয়ার, আমার পশ্চিম বাংলার কৃষকরা ইনকাম করতে পারতো তো ভাই। মাধ্যম আছে তো, আমার মহান ভারতবর্ষের সিস্টেম আছে, সিস্টেম চালানোর লোকগুলো ভুল এসে গিয়েছে। আর আমি বলছি না যে আমি ভালো চালিয়ে ফেলবো, আমাকে দায়িত্ব দিয়ে আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে আমি ওদের মতো হয়তো হয়ে যাব। আপনাকে জাগ্রত থাকতে হবে। আপনি জাগ্রত না থাকলে সিস্টেম ভুল হবেই হবে। তাই আমার ভাই বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না। কটা বাজে? আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে একটু ভাবুন, মাইন্ডটাকে একটু খেলার। আজকে বক্তব্য শুনেছেন আমাদের
বাড়ি যান, বাড়িতে গিয়ে যখন রাত্রে খেতে বসবেন পরিবারকে নিয়ে, ছোট পরিবার হোক, ছোট পরিবার হোক, বড় পরিবার হোক, যখন বসবেন তার আলোচনা করবেন যে এখানে বাস স্ট্যান্ডে এসে বা ট্যাক্সি স্ট্যান্ডে এসে এ কথা নওশাদ সিদ্দিকী বলল, কথার মধ্যে যুক্তি আছে না নাই, বা এটা সম্ভব কি সম্ভব নয়। আমি খাতা কলমে প্রমাণ করিয়ে দিচ্ছি। আপনি কৃষক, আজকে আপনি 8,000-এর নিচে ইনকাম করেন, এই ইনকাম আপনার 24,000, 20 থেকে 24,000 করা যায় যদি সরকার চায়, কিন্তু সরকার চাইছে না, আপনার ইনকাম হচ্ছে না। কারণ আপনি ফুলকপিটা 3 টাকায় তৈরি করে 3.5 টাকায় বিক্রি করছেন। এই ফুলকপিটা যখন আমি কিনে রান্না করে খাচ্ছি, তখন আমি 25 টাকা নয় 50 টাকার জোড়া অনেক সময় কিনতে হচ্ছে, 40 টাকা জোড়া আমি কিনছি। তাহলে মধ্যিখানে এই টাকাটা কারা নিচ্ছে? একটা হেভি অংশ টাকা নিচ্ছে দালাল ভুঁইফোড়েরা। আমরা চাই এই দালাল ব্যবস্থাটাকে ধ্বংস করা হোক। এই দালাল ভুঁইফোড়েরা কারা? শাসক দলের নেতাদের আশেপাশের লোকগুলো এইগুলোকে কন্ট্রোল করছে। এটাকে কন্ট্রোল করার দরকার ছিল এগ্রিকালচারাল মিনিস্টারের। তার পরিবর্তে এগ্রিকালচারাল মিনিস্টারের সাথে যারা ওঠা বসা করছে, তারাই মধ্যখানে আপনার এই টাকাটাকে খেয়ে নিচ্ছে। এইটা যদি আপনি বন্ধ করতে চান, তাহলে 2026 আসছে, আমি আপনাদের বলবো একটু ভেবে চিন্তে আপনারা ভোট দেন। যাকে ভোট দিলে এই সিস্টেমের পরিবর্তন হবে, আপনার পক্ষে সিস্টেম নিয়ে আসবে, তাকেই আপনারা ভোট দেবেন, যে মনে হয় এই লোকটি দরকার আছে। তবে বক্তব্য আমি আর দীর্ঘায়িত করছি না, আমি শুরুতে আবার ফিরে যাই। স্বামী বিবেকানন্দজি দেবো আপনাদের, দেবো, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি ধৈর্য হারা হয় না, লোক কম টম নিয়ে আমি ভাবি না কোনোদিন। হ্যাঁ, আমি ওগুলো ভাবি না। আমি লক্ষাধিক লোকের সামনে বক্তব্য দিয়েছি, 20টা লোককে নিয়েও বক্তব্য দিয়েছি। আমি আমার জীবনে 20টা লোক বসে আছে সামনে, আমি পুরো এনার্জি দিয়েই বক্তব্য দিই। আমি ওটা নিয়ে ভেঙে পড়ি না, আমি দিয়ে যাব আপনাদেরও কোশ্চেনের উত্তর আমি দিয়ে যাব। আমি আর শুরুতে আছি, আজকে স্বামী বিবেকানন্দজির জন্মদিন। স্বামী বিবেকানন্দজি মাত্র 39 বছর জীবিত ছিলেন পৃথিবীর বুকে। এই 39 বছর বয়সে তার কার্যক্রম আজকে তাকে জীবিত করে রেখেছে। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। শহীদ বিরসা মুন্ডা, তার বয়স কত ছিল, জীবন উৎসর্গ করেছিল, গুগল গিয়ে দেখুন, 30-এর কোটা বার হয়নি। শহীদ আশফাকুল্লাহ খান দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল, 30-এর কোটা পার হয়নি। শহীদ ক্ষুদিরাম বোস, 30-এর কোটা পার হয়নি। শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার 22 বছর বয়সে শহীদ হয়েছে দেশের জন্য। ক্ষুদিরাম থেকে শুরু করে আমাদের হুগলি জেলার আপনার ক্ষেত্রমোহন স্ট্রিটে বাড়ি শহীদ গোপীনাথ সাহা, 30 বছরের কোটা কেউ পার করেনি, জীবন দিয়ে দিয়েছে দেশের জন্য। আমি আপনাদের জীবন চাইছি না, আমি আপনাদের সময় চাইছি, একটু পজিটিভ চিন্তা ভাবনা চাইছি। আগিয়ে আসুন না। মাস্টারদা সূর্য সেন দেশের জন্য জীবন দিয়েছে, আজকে তার আত্মবলিদান দিবস বিভিন্ন জায়গায় পালন হয়েছে। 36 বছর বয়সে জীবন দিয়েছে দেশের জন্য, মাত্র 36 বছর বয়সে। আর আমরা 36 বছর বয়সের আমরা যারা কি করছি, দেশের জন্য কি করছি, সমাজের জন্য কি করছি, আমরা অনেক কথা বলি, সরকারের অনেক সমালোচনা করি, আলোচনা করি। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমরা তো ফান্ডামেন্টাল রাইটসের কথা বলি অনেক। আমার শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, ধর্মের অধিকার, ধর্ম পালনের অধিকার, সব ওর মধ্যে ইনক্লুড আছে। কিন্তু 51 এটাকে আমরা কি দেখেছি সংবিধানে? 51 এতে বলা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা। আমি নাগরিক, আমারও কিছু দায়িত্ব আছে রাষ্ট্রকে দেওয়া, সংবিধানের 51 ধারাতে আছে। তাই অনুরোধ করব, আমরা যেমন শিক্ষার আন্দোলনের জন্য আওয়াজ তুলব, শিক্ষক চাই, ডাক্তার চাই, শিক্ষার পরিকাঠামো চাই, হসপিটালে ডক্টর চাই, এই আওয়াজ যেমন আমরা তুলব, সাথে সাথে আমাদেরকেও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে। আমাদের কথা চলাফেরা যাই হোক না কেন, আমার দেশ রাজ্য এগিয়ে যাবে, সেটা আমাদের করতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে। হয়তো এখানে একটা ইলেকট্রিক পোস্টার আছে, বা আগে আমি শহরে ঢোকার আগে একটা ব্রিজ ছিল, পার করে আসলাম, নতুন রং হয়েছে, আমরা তেরেঙ্গা গুটকা চিবাচ্ছি, খেয়ে ওখানেই দিলাম। আমি কি দায়িত্বশীল নাগরিক হলাম ভাই? যেমন মমতা ব্যানার্জির দল চুরি করছে, তার বিরুদ্ধে আমি বলি ভাই এটাও আমাদেরকে শুধরাতে হবে। ওই যে রংটা করেছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তার বাড়ির টালির চালাটা বিক্রি করে করেনি, আপনার আমার ট্যাক্সের টাকা থেকে রংটা হয়েছে। তা আমি আপনি গুটকা খেয়ে দিয়ে এলাম ওখানে চুকে, তা আমার আপনার দিয়ে তো সম্পত্তিকে নষ্ট করছি আমরা। ও কালকে খারাপ হলে আবার রং করবে, টাকাটা কোথায়? ট্যাক্সের টাকা। সে ক্ষতি হচ্ছে, তো একটা পানির বোতল আছে,
পানি বোতল একটা ভর্তি দাও একটা। শেষে আমি একটা ওষুধ দিয়ে যেতে চাই আপনাদের কাছে। আমি চলে যাওয়ার পরে তৃণমূলের বন্ধুরা একটা কথা বলতে পারে যে আমাদের সরকারে নিচ্ছ আর আমাদের বদনাম করছো, এটা বলতে পারে তো? এর ওষুধটা আমি দিয়ে যেতে চাই। আপনারা কি শুনতে চান? যারা শুনতে চান একটা হাত তুলে দেখান তো। আপনারা শুনতে চান? আমি একটা ওষুধ আজকে দেব। তৃণমূলের নেতারা না খুব অপমানসূচক কথা বলে যে আমাদের সরকারে নিচ্ছ, আমাদেরকে বিরুদ্ধে কথা বলছো কেন? সাইকেল নাকি ওদের সরকারের, আবাস যোজনা, রেশন যাই দেয় বলে নাকি সরকারের, ওদের সরকারের, আর ওদের বিরুদ্ধে কথা বলছো। আচ্ছা, এটা কি মমতা ব্যানার্জি দুটো টালি বিক্রি করে দিয়ে আপনার এখানে লক্ষ্মীর ভান্ডারটা দিচ্ছে? এই বলেন আপনারা, দিচ্ছে কেউ? না, অভিষেক ব্যানার্জি শুনেছি নাকি অনেক প্লট আছে, বড় বড় ভালো ভালো বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, সেটা বিক্রি করে দিয়ে জঙ্গল ভালের মানুষদেরকে কোনো অনুদান দিচ্ছে, এরকম কিছু ব্যাপার আছে। আমি আজকে আপনাদের একটা ওষুধ দিয়ে যাচ্ছি। ওষুধটা এটাই, আমার হাতে কি একটা বোতল আছে তো, এটার দাম কত ভাই? সবাই জানে 10 টাকা। কেন? এমআরপি লেখা আছে। বা কোনো আমরা জিনিস কিনলে কি লেখা থাকে? এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এর বাইরে আমরা বিক্রি করতে দিই না। এর বাইরে যদি এমআরপির ওপরে কেউ বিক্রি করে সেটা দণ্ডনীয় অপরাধ। আমরা চেষ্টা করি এর নিচে নেওয়ার, কিন্তু 10 টাকায় কিনলাম ধরলাম। এই যে 10 টাকায় কিনেছি পানির বোতলটা, এটাও আমি ট্যাক্স দিয়েছি। এই ট্যাক্সটা একটা রাজ্যে থাকছে, একটা কেন্দ্রে চলে যাচ্ছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত আমরা যা করি প্রতিটা ক্ষেত্রে আমরা ট্যাক্স দিই, এটা মাথায় রাখবেন। যদি কোনো বাবুরা বলে যে আমার সরকারের নিচ্ছ, আমার সরকারের বদনাম করছো, আমার সরকারের বিরোধিতা করছো, আজকের পর থেকে তার জবাব দেবেন আপনারা। সকালে উঠে আমরা কি ব্রাশ করি? আগে গ্রাম্য পরিবেশে থাকতো আপনার কি বলে নিম দাঁতল টাতল হতো, এখন সব জায়গায় পেস্ট আর ব্রাশ। ওই যে পেস্ট লাগাচ্ছেন ব্রাশটা, ওটা কিনছেন, ওখানেও আমরা ট্যাক্স দিচ্ছি। তার প্রমাণ আমি দিয়ে যাচ্ছি। দেখবেন যেখানে এমআরপি লেখা আছে তার নিচে ছোট্ট করে লেখা থাকে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে এটা 10 টাকায় আমি কিনলাম, ধরেন এটা থাক। এই ট্যাক্সটা একটা কেন্দ্রে চলে যাচ্ছে, একটা রাজ্যে থাকছে। রাজ্যে কেন্দ্রেরটা কি? ওই 100 দিনের কাজ, হ্যান ত্যান কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে টাকাটা এখানে আসছে। আর রাজ্যে লক্ষ্মীর ভান্ডার বা বিভিন্ন যে প্রকল্পগুলো চালাচ্ছে সেটা আমরা পাচ্ছি। তাহলে আজকের পর থেকে যদি কেউ কথা বলে, উত্তর দেবেন এই চুপ কর, বা আপনি চুপ করুন, বা তুমি চুপ করো। তুমি এ কথা বলছো, মন্ত্রীগুলো যে গাড়ি চেপে ঘুরছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, মন্ত্রীর গাড়ির তেল ওই গাড়ি আমাদের ট্যাক্সের টাকায় কিনা হয়েছে। বেশি কথা বললে গণতান্ত্রিক প্রক্রিয়াতে মন্ত্রীকে গাড়ি থেকে নামিয়ে দে, অন্যজনকে ওই জায়গায় বসিয়ে দেবো। পারবেন বলতে? ভয় লাগবে নাকি? কেস খেলে আমার নামে দিতে বলবেন। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি 14 তলার ওপরে বসেন, 14 তলার উপরে নবান্নে বসেন। নবান্নের 14 তলার উপরে যে এসির হাওয়াটা খান, ওই এসিটা আপনাদের এলাকায় যিনি ভিক্ষা করে খায়, যেমন আছে তো মানুষ আর্থিকভাবে দুর্বল। আমি তো বিধানসভায় একবার বলেছিলাম পশ্চিমবাংলা থেকে ভিক্ষা ব্যান করতে হবে। আপনি বলছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব পরিষেবা দিচ্ছেন, তাহলে ভিক্ষা কেন করছে ভাই? তাহলে ভিক্ষা কেন করছে? আপনি তো সব দিয়ে দিয়েছি, তাহলে ভিক্ষা ব্যান করে দিন অফিসিয়ালি। যাক, ওই প্রসঙ্গে যাচ্ছি না। আপনার এলাকায় জেনেই মানুষের দ্বারে গিয়ে চেয়ে তার জীবনযাপন করেন, তারও ট্যাক্সের টাকা থেকে ওই এসিটা কিনা হয়েছে, এটুকু মাথায় রাখবেন। সুতরাং আজকের পর থেকে যদি কেউ বলে যে আমাদের সরকারের নিচ্ছ, আমাদের সরকারের বদনাম করছে কেন, তাদের উত্তর দেবেন সরকারটা জনগণের সরকার, আর সরকারের নিজের টাকা ছাপানোর মেশিন নয়। সরকারকে আমরা ট্যাক্স দিচ্ছি, ওই ট্যাক্সের টাকাটা ঘুরে আসছে, কিন্তু মধ্যখানে তোমরা কাটমানি খেয়ে নিচ্ছ কেন? এর জবাবটা তোমরা দাও আমাদেরকে, এটা আপনাদের বলতে হবে। বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। শহরের মানুষ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুরোধের একটাই, রাজনৈতিক নেতাদের চক্করে পড়ে আপনার এলাকার, ঠিক আছে ছোড়ো, এলাকার সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করবেন না। আমি দুটো কথা খুব বেশি করে বলি। একটা কথা হচ্ছে
কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর হাতাহাতি মারপিট হতে? একটু আওয়াজ দেন না ভাই। কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেছেন ফিরাদ হাকিমের সাথে অধীর রঞ্জন চৌধুরীর মারামারি হতে? কোনোদিন দেখেছেন অভিষেক ব্যানার্জির সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি মারামারি হতে? দেখেনি, আর দেখার আমাদের ইচ্ছাও নয়। কিন্তু যত মারামারি পুরুলিয়ার অহরপুরের ওই বুথের মানুষটা, যত মারামারি পাড়া বিধানসভার ওই ভিতরে। আমি জানতে চাই তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, বিজেপির এখন পাওয়ারফুল নেতা আপনার কি বলে শ্রমিক ভট্টাচার্য স্যার, বা সিপিএম এর এখন পাওয়ারফুল নেতা মোহাম্মদ সেলিম সাহেব, কংগ্রেসের পাওয়ারফুল নেতা শুভঙ্কর বাবু, তারা নিজেদের মধ্যে হাতাহাতি মারামারি করে না। যা লড়াই মিডিয়ার মাধ্যমে হয় আর মাইকের মাধ্যমে হয়। আপনাদের এত চর্বি কোথা থেকে আসে? ওই মমতা ব্যানার্জির জন্য, ওই শুভেন্দু অধিকারীর জন্য, ওই দিলীপ ঘোষের জন্য, ওই মোহাম্মদ সেলিমের জন্য, ওই ফিরাদ হাকিমের জন্য, ওই অধীর বাবুরের জন্য নিজেদের পাড়ার প্রতিবেশীর সাথে মারামারি করে কেউ কবরে যাচ্ছেন, কেউ শ্মশানে যাচ্ছেন, কেউ হসপিটালে ভর্তি হচ্ছেন, কেউ জেলে যাচ্ছেন। আপনাদের কি চর্বিটা একটু বেশি নাকি বলুন তো? মমতা ব্যানার্জি তার দলের সে মালিক, সে শুভেন্দু অধিকারীকে ডেকে এসি রুমে চা খাওয়াচ্ছে, আর আপনি এখানে বিজেপি তৃণমূলের ভাঙব কি করে, তৃণমূল বিজেপি ছেলেদের নামে মিথ্যা মামলা দেব কি করে, এই ছক করতে ব্যস্ত। বলবেন কি ভাই? সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, তো উনি পার্থ চ্যাটার্জির সাথে এক জায়গায় এক টেবিলে বসে এসি রুমে চা খাচ্ছে, আর আপনি এখানে তৃণমূলের লোকেরা দেখছে সিপিএম কে আরো কি করে শূন্য করবো, ছেলেগুলোকে কিভাবে মিথ্যা মামলা দেবো। লজ্জা করছে না আপনার? আমার অনুরোধ এটাই, আমি এই জন্য একটা স্লোগান দিই যে নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। অনেক হয়েছে জনগণকে মারপিট করে দেওয়া। কি আছে নাকি জনগণ? শুধু মুখ্যমন্ত্রী চেয়ার চেঞ্জ হয়েছে, পুরুলিয়ার উন্নতি কি হচ্ছে? এখন আজকের দিনও পুরুলিয়ার মানুষকে এই জেলার বাইরে গিয়ে হেভি ট্রিটমেন্ট নিতে হচ্ছে। এখান থেকে এমপি এমএলএ প্রতি বছরে তৈরি হয়ে যাচ্ছে। 1952 সাল থেকে আপনার দাদুরা এমপি এমএলএ তৈরি করে যাচ্ছে, কিন্তু আপনারা পেলেনটা কি বলুন? এখনো পর্যন্ত হেভি ট্রিটমেন্ট পেলেন না। কিন্তু মারপিট করে পুরুলিয়া জেলার যদি ইতিহাস বার করা যায়, কয়েকশো মানুষ কেউ কবরে গেছে, কেউ শ্মশানে চলে গেছে মারপিট করে। শুধু আমার ওই জন্য অনুরোধ ভাই, মারপিট করবেন না। যেদিন দেখবেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মারামারি করছে, তারপর দিন আপনারা শুরু করুন। আর অনেক দাদা দিদিরা বলেন এই কর সেই কত দেন, আমি আপনাদের এটা শিখিয়ে যাচ্ছি। সেই দাদা দিদিকে বলবেন আপনি আসুন, আপনি বৌনি করুন, আমি শেষ করবো। আপনি দুঘা দেবেন, আমি 10 গা দিয়ে 1 ডজন করে দেবো। দেখবেন দাদা দিদি আসবে না। দাদা দিদি ভালো করে জানে ওই মারপিটটা করলে আমার অসুবিধা হয়, যে আমার পাসপোর্ট হতে পারে, হ্যাঁ না কেন না। মারপিট করতে করতে মারতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে আমি জেলের বাইরে বেরোতে পারবো না। কিন্তু মারপিট কাকে করাচ্ছে? সেই দলিত, আদিবাসী, মতুয়া, মাহাতো, নবশূদ্র, মুসলমান, এই সমাজের মানুষকে ছেড়ে দিতে যান না। আর আমাদের চর্বি বেশি, আমরা গিয়ে মারপিট লেগে দিচ্ছি। তাই একটা অনুরোধ করে যাচ্ছি, ওনারা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আমরা নন এসিতে বসে চা খেতে পারবো না? আমি আমার আইএসএফ এর কর্মী যারা আছেন, আমি নির্দ্বিধায় ডাকতেহীন ভাষায় বলছি, আজকের পর থেকে আপনারা কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস দেখবেন না। দেখা হলেই বাবু আসো চা খাবো, একসাথে এক চার দোকানে বসে চা খাবে। যার একটু টাকা বেশি তাকে বলেন বিলটা তুমি মেটাও। দেখি কেমন মারপিট হয়। আপনি পুরুলিয়ায় খুন করছেন বা খুন হয়ে যাচ্ছে, আর কলকাতার বাবুরা টিভির সামনে বসে সন্ধ্যাবেলা কি করে জানেন? আপনারা অবাক হবে। আমার উপর এখন রাত কেন, এগুলো সব বলে দিই বলে। আমি একদিন ডিবেটে গিয়েছি, একটা প্রোগ্রামে গিয়েছি। এটা তো শুনে রাখা ভালো আপনাদের। আমিও ভাই গ্রামের ছেলে, আপনারা গ্রামের মানুষ, এটা শুনে রাখা দরকার আপনাদের। আমি ডিবেটে গিয়ে একটা প্রোগ্রামে টিভি চ্যানেলে গিয়েছি। ও একজন দাদা এসে বললেন এই সাহেবকে নিয়ে গিয়ে একটু মেকআপ করিয়ে দাও। আমি ভাবছি ইয়ার কি মারছে, হয় না হালকা বয়সী ছেলে, সব হালকা বয়সী বলে সবাই ক্যাজুয়াল হিসাবে হয়। হালকা বয়সী ছেলে পাকাও মারছে আমার সাথে। তারপরে দেখি একজন ভদ্র মহিলা হাতে এরকম একটা ব্যাগ মতো নিয়েছে, বলে সাহেব চলুন ওই ঘরে। আমি কোথায় যাবো? বলছি না আপনার মুখে তুমি মেকআপ করাবো। আমি বললাম না, আমার ভাড়া পুরো যা আছে চলে যাবে। কিন্তু একটু বুঝতে হবে আপনাদের, সন্ধ্যাবেলা টিভির সামনে বসে গল্প দেয় না, এই হয়েছে হ্যাঁ হয়েছে তেন হয়েছে, সব নাটক চলে।
আপনাকে আমাকে বোকা বানায়। গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, বোকা বাক্স টিভিকে। বাস্তবিক হচ্ছে, আমি বলছি 2021 সালে বিধায়ক হওয়ার পরে আমি বলছি ওটা বোকা বাক্স। আপনাকে আমাকে বোকা বানায়। ঠিক যখন ডিবেট শেষ হয়ে গেল তখন আবার আলোচনা করে কেমন দিলাম বলতো তোকে। আর আমি বললাম হয়তো এটা তোমার এতটা বলা উচিত হয়নি, একটু কম বলা উচিত ছিল। বুঝতে পেরেছেন? আর আপনারা ওদের লড়াই দেখে পাড়ার চায়ের দোকানে মাথা ফাটাফাটি করার চেষ্টা করছেন। অনুরোধ করছি, লাগলে ভালো লাগলে দেবেন ভোট, না হলে দিতে হবে না আমাদেরকে। কিন্তু এই ভোটের জন্য আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবেন না। যদি আপনারা মারামারি হানাহানিতে জড়িয়ে থাকেন, লাভ ওদের। পুরুলিয়া স্কুল নয়, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শুধু মাহাতোর ক্ষতি হচ্ছে না, কুড়মির ক্ষতি হচ্ছে না, আদিবাসীর ক্ষতি হচ্ছে না, মুসলমানের হচ্ছে না, সবার ক্ষতি হচ্ছে। কিন্তু ভাগ করে রেখে দিয়েছে। মণিপুরে দেখুন, কুকি মেয়েটির মধ্যে লড়াই, এখানে কুর্মী এসটি হবে কি হবে না, আদিবাসী মানবে কি মানবে না, লড়াই লাগিয়ে দিচ্ছে। ওখানে তুমি মুসলমান, ওখানে উচ্চবর্ণ, এখানে পিছিয়ে যাওয়ার পরে লড়াই লাগিয়ে দিচ্ছে। এইগুলো বসে আলোচনা করে আপনাকে আমাকে মিটিয়ে নিতে হবে। কিন্তু দাবি তুলতে হবে, পুরুলিয়ায় পিজি হসপিটালের মতো হসপিটাল তৈরি করতে হবে। দাবি তুলতে হবে পণ্ডিত রঘুনাথ মুর্মু স্যারের নামে, এখানে ইউনিভার্সিটি, এখানে ঝাড়গ্রামে, ঝাড়গ্রামে এখানে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে। দাবি তুলতে হবে এখানকার মানুষ সহজে যাতে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারে, গণপরিবহনের ব্যবস্থা ঠিক করতে হবে। দাবি তুলতে হবে। খবর পেলাম 180 টাকা রোজে নাকি এখানে কাজ করে কোন ফ্যাক্টরিতে। হ্যাঁ, ভাবতে পেরেছেন? 180 টাকা আজকের দিনে কি কাজ ভাই? কেন এটা সুযোগ পাচ্ছে বলেন তো? আপনি কুর্মী, আমি মুসলমান, উনি মাহাতো, উনি আদিবাসী, সব ভাগ হয়ে আছি। আমরা ভাগ হয়ে আছি। তো কুর্মীর কোনো সমস্যা নেই, মুসলমান বলতে ওর ব্যাপার দেখ। মুসলমান কোনো সমস্যা হচ্ছে, আদিবাসী বলে ওর ব্যাপার দেখ। আপনি হিন্দু, আমি মুসলমান, এই ভাগ করে আপনাকে আমাকে রেখেছে। এর মধ্যেখানে কোম্পানির মালিকগুলো দেখুন, একটা মাস গেলে মোটা টাকা শাসক দলের নেতাদের হাতে ভরিয়ে দিচ্ছে। আপনাকে মানে মানুষ হিসাবে না, একজন শ্রমিক হিসাবে ট্রিট করছে। পশ্চিমবাংলা সরকারের মিনিমাম ওয়েজেস হচ্ছে 450 টাকা স্কিল লেবার, আর আপনি 180 টাকা পাচ্ছেন। কি দুরবস্থা, বুঝতে পেরেছেন? এটাও আমি আপনাদের বলে যাই, কেরলে দেখুন 750 টাকা মিনিমাম ওয়েজেস। আপনারা 2026 সালে যদি আমাদেরকে দায়িত্ব দেন, এই মিনিমাম ওয়েজেস আর 450 থাকবে না, ওই 180 টাকাই রোজ হবে না। যেটা প্রাপ্য সেটাই রোধ করতে হবে, নাহলে কোম্পানির সাথে বুঝে নেবে সরকার, আপনাদেরকে এখানে মাথা দিতে হবে না। যদি আপনারা চান, আমি জোর আপনাদের করতে পারবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেতাদের মতো বক্তব্য দিয়ে ফেললাম। আমার বক্তব্য কেউ যদি দেখা পেয়ে থাকে আমাকে ক্ষমার নজরে দেখবেন। ধন্যবাদ।